নেপাল গৌতম বুদ্ধের জন্মস্থান, অথচ দেশটার বেশিরভাগ মানুষই হিন্দু ধর্মাবলম্বী। কি নেই সেখানে? তরাই থেকে হিমালয়। ট্রেকারদের কাছে স্বর্গরাজ্যের অপর নাম নেপাল। সোনালী সব মন্দির থেকে বৌদ্ধ গুম্ফা, সঙ্গে মনোমুগ্ধকর পাহাড়ি গ্রাম আর তিব্বতী সংস্কৃতি। আর জঙ্গলে বন্যপ্রাণীদের অবাধ বিচরণে জিপ সাফারি। এই সবই বিশ্বের অন্যতম সেরা ভ্রমণ গন্তব্য করে তুলেছে নেপালকে। আপনি কি যেতে চান নেপালে? আজকের ভিডিওয়ে নেপাল ভ্রমণের যাবতীয় তথ্য দেব আপনাদের। আমাদের সেই প্রতিবেশী দেশে যেতে পাসপোর্ট লাগে না ঠিকই, কিন্তু কিভাবে বর্ডার ক্রস করে নেপালে ঢুকে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করবেন সেটাই জানাবো আজকে। তো চলুন শুরু করা যাক। দু 2023-এর নভেম্বর মাসে আমরা 7 জন মিলে নেপাল সফর করেছিলাম। একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা আর সব সুবিধা অসুবিধা ফেস করে সব তথ্য দেব আজকে। আচ্ছা, প্রথমে বলি কিভাবে যাবেন। যাওয়ার আগে সবকিছু বিশ্লেষণ করে মনে হয়েছিল পোখরা বা কাঠমান্ডুর দিকে ঘুরতে গেলে বেস্ট ট্রেন মিথিলা এক্সপ্রেস। প্রত্যেকদিন হাওড়া স্টেশন থেকে 3:50-এ ছাড়ে, যদিও আমরা উঠেছিলাম ব্যান্ডেল স্টেশন থেকে। সময় 4:58। বিহারের রক্সল স্টেশনে ট্রেন আমাদের নামিয়েছিল পরের দিন সকাল 8:30-এ। রক্সল থেকে বীরগঞ্জ বর্ডারের দূরত্ব মাত্র 11 কিলোমিটার। আর রক্সল স্টেশনের সামনেই রয়েছে অটো, টোটো, ঘোড়ায় টানা গাড়ি, যেগুলো আপনাকে বর্ডার পার করে নেপালে নিয়ে যাবে। 100 টাকা মতো ভাড়া নেয়, অবশ্যই বার্গেনিং করে নেবেন। তবে আমাদের গাড়ি বুক করা ছিল। এই অঞ্চলে এরকম প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে, সঙ্গে থাকার জন্য হোটেলও। এখান থেকেই আমরা 54,000 টাকা দিয়ে 9 দিনের জন্য একটা স্করপিও বুক করেছিলাম, যা আমাদের পোখরা ঘুরিয়ে লোয়ার মুস্তাংয়ের মুক্তিনাথ দর্শন করিয়ে ধামপুস ঘুরিয়ে আবার রক্সলে ড্রপ করেছিল। আচ্ছা, আপনি যদি নিজের গাড়ি বা বাইক নিয়ে আসেন তাহলে এই রাস্তা দিয়ে নেপালের প্রবেশদ্বার পার করতেই সামনের বাদিকে ভানসার অফিস। এখানে ভানসার করিয়ে তারপরেই নেপালে ঢোকার অনুমতি পাওয়া যায়। গাড়ির আরসি, আধার কার্ড আর ড্রাইভিং লাইসেন্স দেখাতে হয়, আর ইন্স্যুরেন্সের কাগজও কখনো কখনো দেখতে চায় তারা। আচ্ছা, নেপাল গভর্নমেন্ট কিন্তু 7 দিনের পারমিট দেয় যে কোনো গাড়ি বা বাইককে, যার প্রত্যেক দিনের জন্য 100 টাকা করে নেওয়া হয়। আর যদি 7 দিনের বেশি সময় নেপালে কাটাতে চান তাহলে ভানসার অফিসে প্রচুর দালাল ঘুরে বেড়ায়। তাদেরকে এক্সট্রা 100 টাকা দিলে তারা 10 দিনের মতো পারমিট করিয়ে দেয়। আর ভানসার অফিস থেকে বেরোলেই সামনে নেপাল আর্মি সবকিছু চেক করে তারপরেই ভিতরে ঢুকতে দেয়। আর যদি বাস বা শেয়ার গাড়ি করে পোখরা অথবা কাঠমান্ডুর দিকে যেতে চান তাহলে বীরগঞ্জের ভানুচকে আসতে হবে। এখান থেকেই সব জায়গায় যাওয়ার গাড়ি খুব কম রেটে পাওয়া যায়। ভানুচক বাস স্ট্যান্ডে গাড়ি সবসময় পাওয়া যায়। বীরগঞ্জ থেকে কাঠমান্ডু যাওয়ার বাস ভাড়া 800 টাকা নেপালি, ভারতীয় টাকায় যেটা 500 টাকা মতো। আর সুমোতে শেয়ারে গেলে ভাড়া 850 টাকা নেপালি, ভারতীয় টাকায় যা দাঁড়াচ্ছে 532 টাকা মতো। আর এখান থেকে পোখরা গেলে বাস ভাড়া 870 টাকা নেপালি, যা ভারতীয় টাকায় পড়ে 544 টাকা মতো। আর পোখরা যাওয়ার সুমো ভাড়া 900 টাকা, ইন্ডিয়ান কারেন্সিতে যা হয় 563 টাকার মতো। আর চিতওয়ান সোরাহা যাওয়ার জন্য বাস ভাড়া 350 টাকা নেপালি, অর্থাৎ ভারতীয় টাকায় 219 টাকা মতো পড়ে। চিতওয়ানে যাওয়ার জন্য গাড়ি বুক করলে পড়ে 400 টাকা নেপালি, যা গিয়ে দাঁড়ায় 250 টাকা মতো। নেপালে ঢোকার আগে প্রথম কাজ টাকা এক্সচেঞ্জ। বীরগঞ্জ বর্ডারের দুই পারেই প্রচুর দোকান দেখতে পেলাম। ভারতীয় 100 টাকার সমান নেপালের 160 টাকা। ওখানে কোথাও টাকা এক্সচেঞ্জ করতে 100 টাকায় 158 টাকা দিচ্ছে, আবার কোথাও দিচ্ছে 160 টাকা করেই। আমরা বিপদে পড়েছিলাম বলেই বলছি, টাকা এক্সচেঞ্জ করাটা খুবই গুরুত্বপূর্ণ। একেই তো নেপালের ভিতর ভারতীয় 500 টাকার নোট নিতে চায় না, আর যারা ভারতীয় টাকা নেয় তারা ভারতীয় 100 টাকায় নেপালি 150 টাকা হিসেবে নিয়ে থাকে, আর তাতে অযথা অনেক টাকা খরচ পড়ে যায়। আচ্ছা, আপনি একটা নেপালের সিম নিয়ে নিতে পারেন।
ওখানে এনসেলের সিম 200 টাকা করে বিক্রি করে তারা। শুধুমাত্র ভোটার কার্ড দেখালেই সেই সিম দিয়ে দেয় তারা, যেটা সঙ্গে সঙ্গে চালুও করে দেয়। তবে আমার সাজেশন, সিম নেওয়ার খুব একটা দরকার পড়ে না, কারণ নেপালের বেশিরভাগ হোটেলেই ওয়াইফাই রয়েছে, যার ফলে আপনি সহজেই যোগাযোগ করতে পারবেন নিজের লোকের সঙ্গে বাড়িতে। কারণ সেই সব সিম দিয়ে ফোন করলে এবং নেট করলে প্রচুর টাকা কেটে নেয়। তবে আমাদের গন্তব্য ছিল পোখারা, দূরত্ব 259 কিলোমিটার। তাই বীরগঞ্জ বাইপাস দিয়ে গাড়ি চলেছে হেতোডার দিকে। 63 কিলোমিটার এই পথ যেতে সময় লাগে 1 ঘন্টা 40 মিনিট মতো। পথেই পড়ে বার্সা ন্যাশনাল পার্ক আর চিতওয়ান ন্যাশনাল পার্ক। আচ্ছা, হেতোডা থেকে বাঁদিকে ঘুরে গাড়ি যাবে ভরতপুর। হেতোডা থেকে যার দূরত্ব 70 কিলোমিটার। সেখান থেকে ডান দিক নিয়ে যেতে হবে মুগলিং, যার দূরত্ব ভরতপুর থেকে 40 কিলোমিটার। সেখান থেকে বেয়াস হয়ে শুক্লা গণ্ডকী নদীর উপরের ব্রিজ দিয়ে পোখরার দিকে এগিয়ে যাবে গাড়ি। আপনি কি জানেন, আমরা নেপালের যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা বহু শতাব্দী আগে ভারতেরই অংশ ছিল। নেপালের সমতল অঞ্চলের অনেকটা জায়গায় এই দেশের সঙ্গে যুক্ত ছিল। গৌতম বুদ্ধের পরবর্তীকালে 250 খ্রিস্টাব্দে এই অঞ্চলটি উত্তর ভারতের মৌর্য সাম্রাজ্যের অধীনে চলে আসে, আর 4র্থ শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের অধীনে পুতুল রাষ্ট্রে পরিণত হয়। এরপর বহু যুগ বহু সাম্রাজ্যের হাত ঘুরে আসে গোর্খা রাজত্ব। গোর্খারাজ পৃথ্বীনারায়ণ শাহ কয়েক দশক ধরে যুদ্ধের পর কাঠমান্ডু উপত্যকা দখল করে ছোট বড় রাজ্যে বিভক্ত নেপালকে একটা রাষ্ট্রীয় সংহতি দান করেন। আর তাই হয়তো সেখানকার মানুষ রাস্তার পাশ দিয়ে বয়ে চলা নদীটাকে নারায়ণী নদী বলে। যদিও গুগল ম্যাপ বলছে নদীটার নাম ত্রিশুলী নদী, কিন্তু ওখানকার মানুষ নারায়ণী নাম বলায় আমি একটু কনফিউজই হয়ে গিয়েছিলাম। ফাইনালি এসে গেছি নেপালে। দুর্দান্ত ভিউ। এখন দাঁড়িয়ে আছি নারায়ণী নদীতে, আর এই নারায়ণী নদীর একটা হ্যাঙ্গিং ব্রিজের উপর, অজানা অচেনা একটা হ্যাঙ্গিং ব্রিজ, খুব দুর্দান্ত। এবং চারপাশের প্রকৃতি, নারায়ণী নদীর জল বয়ে যাচ্ছে, হ্যাঙ্গিং ব্রিজের উপর দাঁড়িয়ে আছি একেবারে মাঝখানটায়। আর দূরের পাহাড়, সামনের পাহাড়, মেঘ, রোদ, অসাধারণ, জাস্ট ফাটাফাটি। আচ্ছা, গোর্খারাজ পৃথ্বীনারায়ণের কথা যখন উঠলই, নেপালের গোর্খালি গোষ্ঠীর কথা তো বলতেই হবে। আচ্ছা বলুন তো, ইংরেজরা এশিয়া মহাদেশে এসে নেপালের মতো একটা ছোট্ট দেশকে কেন দখল করলো না? এর পিছনে দুটো কারণ রয়েছে। এক তো ইংরেজরা গোর্খাদের ভীষণ ভয় পেত, কারণ 1767 সালে ইংরেজরা প্রথমবার গোর্খাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। সেই সময় কাঠমান্ডুর রাজা এবং ব্রিটিশদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিল। সেই কারণে গোর্খালি আর্মি আক্রমণ করে কাঠমান্ডুর রাজাকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাঠমান্ডুর রাজাকে সহায়তার জন্য সৈন্য পাঠায়। সেই সময় লড়াইটা হয়ে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বনাম গোর্খালি আর্মি। ব্রিটিশরা তখন গোর্খালি বাহিনীর হাতে অপমানজনকভাবে পরাজিত হয়। 1000 জনেরও বেশি লোককে হারিয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় ব্রিটিশরা। এই ঘটনা কিনলোচ এক্সপিডিশন নামে স্মরণীয় হয়ে আছে ইতিহাসে। আর দ্বিতীয়ত, ব্রিটিশদের কাছে নেপাল একটা পশুর মতো উপজাতি দ্বারা চালিত একটা দুর্গম, মশা আক্রান্ত এবং রহস্যময় জায়গা ছাড়া আর কিছুই ছিল না। তাদের কাছে নেপাল ছিল একদল বর্বর জাতির মানুষের আবাস। এই বর্বর দলকে নিজেদের দখলে নেওয়ার ইচ্ছাও ছিল না অধিকাংশ ব্রিটিশদের, আর গোর্খাদের এড়িয়ে চলারও চেষ্টা করতেন তারা। যাই হোক, ইতিহাসের কথা বলতে বলতে আমরা কিন্তু মুগলিংয়ে পৌঁছে গেছি। এখানে দুপুরের লাঞ্চ সেরে তারপর আবার বাকি পথ আর বাকি গল্প, সঙ্গে আরো বেশ কিছু তথ্য। রক্সোল থেকে বেরিয়ে পোখরা যাওয়ার পথে মুগলিম বলে একটা জায়গা, সেই জায়গায় এসে দাঁড়িয়েছি। এখানটায় আমরা লাঞ্চ করব। একেবারে পাহাড়ের কোলে, চারিদিকে পাহাড়ে ঘেরা, এবং তার মাঝখানে একটা শহর মুগলিম। আর এখানটায় প্রচুর হোটেল রয়েছে, খাওয়া দাওয়ার হোটেল রয়েছে। সেখানটায় সমস্ত গাড়ি এসে দাঁড়াচ্ছে। তবে নেপালের যেই জায়গায় যাচ্ছি ভিউ কিন্তু দুর্দান্ত, কারণ পাহাড় আর পাহাড়, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পাহাড়। পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, এবং পাহাড়ের মাঝখানে মুগলিমটাও কিন্তু চারিদিকে পাহাড়, একেবারে 360 পাহাড়, তার মাঝখানটাই কিন্তু এই জায়গাটা। এখানটাই খাবো, খেয়ে দিয়ে আমরা তারপর পোখরায় যাব। এবার মুগলিং থেকে বেরিয়ে পোখরার দিকে যাচ্ছি। শুরু হলো খারাপ রাস্তা, আর সঙ্গে দূরের আকাশে একটু একটু করে উকি দিতে থাকলো তুষার শুভ্র হিমালয়ের চূড়াগুলো। চলুন এই প্রকৃতি উপভোগ করতে করতে গোর্খাদের রোমাঞ্চকর ইতিহাসটা আরো একটু শুনে নেওয়া যাক। ধীরে ধীরে রাজত্ব বাড়তে থাকে গোর্খালিদের।
শুরু হয়ে যায় সেনাপতিদের মধ্যে মতপার্থক্য। ইতিহাসের প্রতিটা পর্বেই দেখা গেছে লোভ করলেই পতন আসে। গোর্খালিদের ক্ষেত্রেও তারই প্রভাব পড়েছে। এত বড় সেনাবাহিনীর খরচ বহন করার জন্য ইংরেজদের তত্ত্বাবধানে থাকা এলাকা দখল করতে শুরু করে তারা। ব্রিটিশরাও যুদ্ধ এড়িয়ে চলার চেষ্টা করছিল, কিন্তু তাদের তত্ত্বাবধানে থাকা এলাকায় আক্রমণ করায় তাদের আর কিছু করার ছিল না। তারাও তাই সংঘাতে জড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে যুদ্ধে ইংরেজরা সুবিধা করতে পারছিল না ঠিকই। এদিকে গোর্খালি বাহিনীতে থাকা সকলেই তাদের নিজেদের জাতের ছিল না। তাদের দখল করা অনেক এলাকা থেকে তারা সেনাবাহিনীতে সৈন্য নিত। এই ভিন্ন এলাকার ভিন্ন জাতের সেনারা গোর্খালি সেনানায়কদের প্রতি অনুগত ছিল না। আর এই খবর পৌঁছে যায় ব্রিটিশদের কানে। আর ব্রিটিশরাও এর সুযোগ নিতে একেবারেই ভুল করেনি। একটা সময় অনেক সেনাই গোর্খালিদের পক্ষ ত্যাগ করে। ফলস্বরূপ গোর্খাদের পরাজয় স্বীকার করে নিতে হয়। এই অ্যাংলো গোর্খা যুদ্ধে পরাজয়ের মাধ্যমে গোর্খালি সেনাবাহিনীর প্রতিপত্তির ইতিহাসের সমাপ্তি ঘটে। 1814 থেকে 16 সালে অ্যাংলো গোর্খা যুদ্ধের পর দুই পক্ষই শান্তি চাইছিল। নতুন করে আর কোনো সংঘাতে জড়াতে চাইছিল না তারা। তাই ব্রিটিশ ও গোর্খারা একটা চুক্তি স্বাক্ষর করে। চুক্তির উদ্দেশ্য ছিল যুদ্ধের ইতি টানা। ইতিহাসে এই চুক্তি সাগৌলি চুক্তি নামে পরিচিত। এই চুক্তির কারণে সব থেকে বেশি লাভবান হয় কিন্তু ব্রিটিশরাই। তারা চেয়েছিল শুধুমাত্র নেপালকে তাদের বশে রাখতে। এই চুক্তির মাধ্যমে তারা তা পেয়েও ছিল। আর যুদ্ধের ময়দানে গোর্খাদের বীরত্ব ইংরেজদের হিংসার কারণ ছিল। গোর্খা সৈন্যদের উপর আলাদা একটা লোভ ছিল তাদের। তারা চাইতো গোর্খারা তাদের বাহিনীতে থাকুক। এই চুক্তির মাধ্যমে তাদের ইচ্ছেটা পূরণ হয়। সিগৌলি চুক্তির মাধ্যমে তারা গোর্খাদের ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যুক্ত করা সহ আরো অনেক সুবিধা হাসিল করে নেয়। তাই গোর্খারা আজও কাজ করে চলেছে ব্রিটিশ সেনাবাহিনীতে। শুধু ব্রিটিশ সেনাবাহিনী নয়, ভারতীয় সেনাবাহিনীতেও রয়েছে গোর্খা সেনা নিয়ে গঠিত 6টা রেজিমেন্ট। আসলে 1947 সালে দেশভাগ হওয়ার আগে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে 10টা গোর্খা রেজিমেন্ট ছিল। দেশভাগের পর 6টা রেজিমেন্ট যুক্ত হয় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে, আর বাকি 4টে যুক্ত হয়ে যায় ব্রিটিশ আর্মিতে। আচ্ছা, গল্প করতে করতে আমরা চলে এসেছি পোখরায়। পোখরা ও তার আশেপাশে ঘুরতে তো কোনো সমস্যা নেই, তবে অন্নপূর্ণা সার্কিটে গেলে, মানে মানাং হোক বা লোয়ার মুস্তাং, এদিকে অন্নপূর্ণা বেস ক্যাম্প, এইসব জায়গায় ঘোরার জন্য আলাদা একটা পারমিট করাতে হয়। লোয়ার মুস্তাং ভ্রমণের জন্য সার্ক অন্তর্ভুক্ত নাগরিকদের 2টো পারমিট করাতে হয়। নেপালি 1000 টাকা দিয়ে অন্নপূর্ণা কনভেনশন এরিয়া প্রজেক্ট পারমিট, আর নেপালি 600 টাকা দিয়ে ট্রেকার্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম পারমিট। পোখরা অথবা কাঠমান্ডু 2 জায়গায় এই পারমিট করানো যায়। আর সেটা করার জন্য সঙ্গে রাখতে হয় 2 কপি পাসপোর্ট সাইজ ছবি আর ভোটার কার্ডের জেরক্স। ব্যাস, তারপর আর কি, চলে যান নিজের স্বপ্নের জায়গায়। কয়েকটা দিনের জন্য গা ভাসিয়ে দিন হিমালয়ের শীতল পরিবেশে।